ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের উপর আমি কিছু আলোচনা করব। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ে 71 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়টা আছে। এখন এই অধ্যায়টি আমরা যদি অঙ্ক করতে যাই তাহলে আমাদের এই অধ্যায় সম্পর্কে কিছু ধারণা থাকা লাগবে। যেই ধারণাগুলো না থাকলে আমরা আমাদের যে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো না। এইখানে আমি যে 5টি বিষয় লিখছি, এই 5টি বিষয়ের উপর যদি কেউ পুরোপুরি ধারণা বা এই 5টি বিষয় যদি কেউ পুরোপুরিভাবে বুঝতে পারে তাহলে এই অধ্যায়ের যত অঙ্ক আছে যা আছে সবগুলো সে সমাধান করতে পারবে বা সবগুলো অঙ্ক বুঝতে পারবে। এখন এখানে আমি 5টি বিষয় লিখছি। প্রথম বিষয়টা হচ্ছে মুনাফা, এরপর হচ্ছে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা, আর একটা হচ্ছে লাভ ও ক্ষতি। প্রথমে আমরা আলোচনা করব মুনাফা। আসলে মুনাফাটা কি? মুনাফাটা হচ্ছে আসলের উপর বা মূলধনের উপর। আমরা জানি আসল বা মূলধন একই জিনিস। আসল বা মূলধনের উপর অতিরিক্ত যে টাকা বা অতিরিক্ত যা পাওয়া যায় বা অতিরিক্ত যে টাকা পাওয়া যায় সেটা হচ্ছে মুনাফা। যেমন ধরুন, যদি আমরা 1000 টাকা বা 100 টাকা এই 100 টাকা কোনো একজন মানুষ যদি ব্যাংকে জমা রাখে, 100 টাকা কেউ যদি ব্যাংকে জমা রাখে এবং তাকে যদি বলা হয় যে তাকে 1 বছরে বা প্রতি বছর বা 1 বছরে 5% হারে মুনাফা দেওয়া হবে, তাহলে এই যে 5% হারে মুনাফা, 5% হারে মুনাফা হচ্ছে, পার্সেন্ট মানে হচ্ছে 100, মানে 100 টাকায় 5 টাকা মুনাফা। তাহলে 100 টাকা রাখার ফলে সে 1 বছরে 5 টাকা মুনাফা পাইতে আছে। তাহলে এই যে 100 টাকায় 5 টাকা পাইতে আছে, এই 5 টাকাই হচ্ছে মুনাফা। সরল মুনাফা। আসলে সরল মুনাফাটা কি? সরল মুনাফাটা হচ্ছে এমন যে কোনো একজন ব্যক্তি যদি একটা টাকা সে ব্যাংকে জমা রাখে এবং নির্দিষ্ট একটা হারে প্রতি বছর সে ওই টাকার উপর মুনাফা পায়, তাহলে ওইটাই হচ্ছে সরল মুনাফা। যেমন আমরা যদি বলি যে 10,000 টাকা, এখন মনে করি এই 10,000 টাকায় কোনো একজন ব্যক্তি ব্যাংকে জমা রাখবে এবং এই 10,000 টাকায় প্রতি বছর বা 1 বছরে তাকে 5% হারে মুনাফা প্রদান করা হবে। তাহলে 5% হারে মুনাফা মানে হচ্ছে, পার্সেন্ট মানে হচ্ছে 100, 5% হারে মুনাফা মানে হচ্ছে 100 টাকায় 5 টাকা। তাহলে 100 টাকায় যদি সে 1 বছরে 5 টাকা পায় তাহলে 10,000 টাকা কত হইবে? 100 টাকায় 5 টাকা বলে 10,000 টাকায় পাবে হলো 50 × 10, তাহলে 500 টাকা। এখন তাকে এই 10,000 টাকা রাখার ফলে 5% হারে কি দিতেছে? মুনাফা দিতেছে। মানে 5% হারে মুনাফা মানে হচ্ছে 1 বছরে 5 টাকা। 1 বছর যদি 5 টাকা হয়, 100 টাকায় 5 টাকা, তাহলে 100 টাকা যদি 5 টাকা হয় তাহলে 1 বছরে 5 টাকা পাইবে। দ্বিতীয় বছরে সে পাইবে 10 টাকা, তৃতীয় বছরে পাইবে হচ্ছে 15 টাকা এবং চতুর্থ বছরে পাইবে 20 টাকা। আবার 5 বছর যদি রাখে তাহলে 25 টাকা। এইভাবে যত বছর রাখবে 5 টাকা করে বাড়বে, কিন্তু এই টাকাটা বাড়বে 100 টাকায়। 100 টাকায় কিন্তু সে 5 টাকা পাইতে আছে, সে 10,000 টাকা পাইতেছে 100 টাকায় 5 টাকা কইরা। তাহলে 100 টাকায় যদি 5 টাকা পায় প্রতি বছর, 5 বছরের জন্য রাখলো, মনে করি এখানে 10,000 টাকা, এই 10,000 টাকা 5 বছরের জন্য 5% হারে। এখন 5% হার মানে হচ্ছে 100 টাকা 5 টাকা পাইল, 1 বছরে 100 টাকা 5 টাকা, তাহলে 5 বছরে কত পাইবে? 5 বছরে পাইবে 25 টাকা। 100 টাকায় যদি 25 টাকা পায় তাহলে এই 10,000 টাকায় সে কয় টাকা পাইবে? তাহলে 10,000 টাকা পাইবে হচ্ছে, আমরা এই যে 5 বছরে 25 টাকা পাইলাম, এই 25 এর সাথে আমরা 5 গুণ এবং এইখানে যে 10,000 আছে এই 10,000 আমরা
গুণ করে দিলাম। তাহলে ধরি আমরা যে 10,000 টাকা কোনো একজন ব্যক্তি ব্যাংকে রাখলো এবং তাকে সে 5 বছরের জন্য রাখলো 5% হারে। 5% হারে মানে 100 টাকা 5 টাকা দিবে প্রতি বছর, মানে এক বছরে 100 টাকা। এই পার্সেন্ট মানে হচ্ছে 100, 100 টাকায় প্রতি বছরে 5 টাকা দিবে। তার 5 বছর রাখলে প্রতি বছর এক বছর যদি 5 টাকা পায়, দ্বিতীয় বছরে পাবে 10 টাকা, তৃতীয় বছরে 15, চতুর্থ বছরে 20, আর 5 বছর রাখলে হচ্ছে 25। এই 25 টাকা পাইবে শুধু 100 টাকায় 25 টাকা পাইবে। তাহলে 10,000 টাকায় যেই কয় টাকা পাইবে সেই কয় টাকাই হচ্ছে তার সরল মুনাফা। তাহলে আমরা সরল মুনাফা বুঝলাম। এখন আমরা আসি চক্রবৃদ্ধি মূলধন। এখন চক্রবৃদ্ধি মূলধনটা কি? চক্রবৃদ্ধি মূলধন আমরা জানবো চক্রবৃদ্ধি মূলধনটা কি। চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে একজন ব্যক্তি বা কোনো একজন ব্যক্তি যদি যেই টাকা বা যতগুলো টাকা সে ব্যাংকে জমা রাখবে এবং যত পার্সেন্ট হারে সে জমা রাখবে, মনে করি একজন ব্যক্তি 5,000 টাকা সে ব্যাংকে জমা রাখবে এবং তাকে 5% হারে মুনাফা দেওয়া হবে এবং 4 বছরের জন্য। এখন এই যে 5,000 টাকা একজন ব্যক্তি ব্যাংকে জমা রাখলো কয় পার্সেন্ট হারে? 5% হারে, মানে 100 টাকায় 5 টাকা এবং 4 বছরের জন্য। এখন এই 4% হারে এই 5,000 টাকায় 5% হারে 5,000 টাকায় 4 বছরে যত টাকা মুনাফা হবে ওই মুনাফার সাথে এই 5,000 টাকা মুনাফার সাথে এই 5,000 মানে এই যে আসল টাকা মুনাফা সহ এই যে মূলধন, এই মূলধনের সঙ্গে এই মুনাফা যোগ করে আমরা যে টোটাল মূলধনটা পাই, মানে এই আসল টাকার সাথে এই যে আমরা 5 বছরের যে মুনাফা, 4 বছরের যে আমরা মুনাফাটা পাবো, সেই 4 বছরের মুনাফা এবং এই আসল দুইটা যোগ করে টোটাল যেই আমাদের মূলধন হবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এরপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যেমন আমি 5,000 টাকা ব্যাংকে রাখলাম 5% হারে 4 বছরে। এখন 5,000 টাকায় মানে 5,000 টাকা আমরা 5% হারে আমি মুনাফা পাবো। এখন 5% হারে মানে হচ্ছে 100 টাকা 5 টাকা, এক বছরে আমি 100 টাকায় 5 টাকা পেলাম। 100 টাকা 5 টাকা, তাহলে 100 টাকা 5 টাকা যদি পাই তাহলে এই 5,000 টাকায় কত টাকা হয়? এই 5,000 টাকায় হবে 250 টাকা। দেখুন এইখানে 100 টাকা 5 টাকা করে 5,000 টাকা হবে 250 টাকা। এই 250 টাকা এক বছরের জন্য। এখন এক বছরের জন্য কত? 250। এখন আমরা আসলের সাথে এই 250 যোগ করি, তাহলে কত? আসলের সাথে যদি এই মুনাফাটা যোগ করি 5,250। এখন এই যে আমরা এক বছর পরে মুনাফা এবং আসল যোগ করে যেই টাকা পাইলাম এই টাকার উপর আবার এই টাকার উপরেই এবার আমাদের 5,000 নেই, এবার হচ্ছে 5,250। এই 5,250 টাকার উপরে এই 5% হারে আবার পরবর্তী বছরে আবার আরেক বছরে এই 5% হারে যত টাকা মুনাফা হবে সেই টাকার সাথে আবার এই আসল যোগ করে আবার ওই টাকার উপরে মুনাফা যত আবার ওই টাকার সাথে এইভাবে আমরা প্রতি বছর যত বছরের জন্য আমরা রাখবো, ধরি আমরা 10 বছরের জন্য রাখলাম, এইভাবে প্রতি বছরের মুনাফার সাথে আসল বা মূলধন যোগ করে টোটাল টাকার উপর আবার মুনাফা যে কয় টাকা হবে তার সাথে আবার মূলধন যোগ করে এইভাবে যে টাকাটা আমরা পাবো সেটা হচ্ছে কি? চক্রবৃদ্ধি মুনাফা। এইবার আসি আমরা লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতি কি? যেমন আমি একটা ব্যবসা করলাম বা আমি একটা জিনিস কিনলাম, মনে করি আমি এই কলমটা কিনলাম,
আচ্ছা, এখন আসি আমরা লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতি কি? মনে করি আমি এই কলমটা কিনলাম 60 টাকা দিয়ে। এখন এই কলমটা যে আমি 60 টাকা দিয়ে কিনলাম বা ক্রয় করলাম, এই যে আমি 60 টাকা দিয়ে কিনছি বা ক্রয় করছি, এই 60 টাকা হচ্ছে এই কলমের ক্রয় মূল্য। কি মূল্য? ক্রয় মূল্য। কারণ ক্রয় মূল্য হচ্ছে কেনার মূল্য। আমি 60 টাকা দিয়ে কিনছি, এই 60 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখন এই আমি কলমটা যদি বিক্রি করি, এখন আমি 60 টাকা দিয়ে ক্রয় করলাম, যদি আমি এটা মনে করো যে 50 টাকা বিক্রি করলাম, তাহলে 50 টাকা বিক্রি করার কারণে আমার কিন্তু 10 টাকা লস হইল। এই যে লস, 60 টাকা দিয়ে কেনার কারণে কিনছি, কিন্তু আমি বিক্রি করছি কত? 50 টাকা। তাহলে আমার 10 টাকা লস হয়েছে। তাহলে ক্রয় মূল্য ছিল 60, কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে 50। আমার এখানে কি হয়েছে? ক্ষতি হয়েছে। আমার লাভ যেমন, আমি এটা 60 টাকা দিয়ে কিনলাম, কিন্তু আমি বিক্রি করলাম 70 টাকা, এখানে আমার 10 টাকা লাভ হয়েছে। তার মানে কি? যে আমরা জানি লাভ, আমরা জানি লাভ সমান কি? আমরা জানি লাভ সমান, লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি সূত্র কি? ক্ষতি সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। মানে লাভ আমরা হিসাব করব বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে, আর ক্ষতির হিসাব করব ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে। যেমন আমি এটা এই কলমটা 60 টাকা দিয়ে কিনলাম, বিক্রি করলাম 70 টাকা। 60 টাকা দিয়ে কিনলাম, কিন্তু বিক্রি করলাম 70 টাকা, তার আমার লাভ হলো। লাভের সূত্র কি? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? এটা বিক্রয় মূল্য ছিল 70, তাহলে আমরা লিখলাম 70 বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিয়োগ ক্রয় মূল্য, এটা কিনছি কত দিয়ে? 60 টাকা দিয়ে। 60 টাকা দিলাম, তাহলে বিয়োগ করলে হচ্ছে 10, তাহলে আমার 10 টাকা লাভ। আবার ক্ষতি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ। তাহলে ক্রয় মূল্য আমি এটা কিনলাম 60 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করলাম 50 টাকা, তাহলে আমার ক্ষতি হয়েছে 10 টাকা। তাহলে কিভাবে পেলাম? যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কেনার মূল্য ছিল 60, ক্রয় এখানে ক্রয় মূল্য ছিল 60, কিন্তু বিক্রয় মূল্য ছিল 50। তার মানে আমার 10 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমরা এইভাবে লাভ ক্ষতি হিসাব করব। এবারে আমাদের এই অধ্যায়ে এই ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি, এই অধ্যায়ের উপর আমাদের কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে। আমাদের এই অধ্যায়ের জন্য এই 1, 2, 3 এবং লাভ এবং ক্ষতি, এই কয়েকটা সূত্র যদি আমরা সুন্দরভাবে পড়ি বা সুন্দর মুখস্থ করি, তাহলে আমাদের আর কোনো সূত্র পড়া লাগবে না এবং এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। এখানে আমি লিখছি সরল মুনাফা। সরল মুনাফা, প্রথমে আমাদের এই সরল মুনাফা সূত্র, সরল মুনাফা সূত্র আই সমান পি আর এন। এখন আই মানে কি, পি মানে কি, আর মানে কি, এন মানে কি? এখানে লেখা আছে, দেখো এই পি মানে হচ্ছে, পি হচ্ছে আসল বা মূলধন। মূলধন আসল একই কথা। তাহলে আসল বা মূলধনকে পি ধরা হয়, মুনাফার হারকে আর ধরা হয়, সময়কে এন ধরা হয়। তাহলে সরল মুনাফা সূত্র কি? আই সমান পি আর এন। এখন আমরা যদি এইটা সরল মুনাফা, এই যে সূত্র লিখলাম, এটা এই সূত্র থেকে আমরা আরো তিনটি সূত্র লিখতে পারি। কিভাবে? যেমন এখানে সময়, সময় হচ্ছে এন। এই যদি কোনো অঙ্কতে আমাদের সময় সূত্র চায় যে সময় সূত্র লেখো, তাহলে সময়ের এই এন এর সূত্র কিভাবে লিখবো আমরা? সময়, সময় সূত্র কি? সময় সূত্র এন সমান আই বাই পি আর, এটা হচ্ছে সময় সূত্র। এরপরে যেমন আসলের সূত্র কি হবে? আসল সূত্র আই বাই আর এন। এরপর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার আর এর সূত্র হচ্ছে আই বাই পি এন। এই যে এই সূত্র থেকে আমরা এই সূত্রগুলা বের করতে পারি। এরপর হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সূত্র এ সমান পি ইনটু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এ মাইনাস পি, সরি। এরপর হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সূত্র এ সমান পি ইনটু 1 প্লাস আর পাওয়ার এন। চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইনটু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি।
এরপরে লাভের সূত্র বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সূত্র ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আর এই আলোচনাগুলোই ছিল আমাদের এই ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই